তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের গণিতের এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটা জিনিস আলোচনা করতে চলেছি, কমপ্লেক্স নাম্বার। তোমরা বলবে কমপ্লেক্স নাম্বার তোমরা পড়েছো, কমপ্লেক্স নাম্বার তোমরা জানো। আজকের ভিডিওতে একটু অন্যরকমভাবে কমপ্লেক্স নাম্বারকে দেখব। প্রথমে কমপ্লেক্স নাম্বারের সম্পর্কে জানবো, কীভাবে ডেভেলপড হলো, কমপ্লেক্স নাম্বারের বেসিক্সটা জানবো, কমপ্লেক্স নাম্বারের যে প্লেন কীভাবে এর যে কনসেপ্ট বিল্ড হলো, মানে গণিতজ্ঞদের কাছে এই যে কমপ্লেক্স যে প্লেন বা কমপ্লেক্স নাম্বারের যে গ্রুপ লেখচিত্র যেটি তৈরি হলো সেটি কীভাবে ডেভেলপ হলো সেই জিনিসটি জানবো। তার সাথে সাথে কমপ্লেক্স নাম্বার বিভিন্ন ফর্মে লেখা হয়ে থাকে। বিভিন্ন ফর্মে মিনস ধরো কোনো একটি নাম্বারকে আমরা বিভিন্ন ফর্মে লিখতে পারি। কীরকম? এক ডেসিমেল ফর্মে লিখতে পারি, ফ্র্যাকশন ফর্মে লিখতে পারি, পার্সেন্টেজের আকারে লিখতে পারি। এরকম বিভিন্ন ফর্মে আমরা একটি নাম্বারকে লিখতে পারি। ঠিক কমপ্লেক্স নাম্বারকে আমরা বিভিন্ন ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি এবং বিভিন্ন ফর্মে একে আমরা ডেসক্রাইব করতে পারি। তো সেই সব ফর্ম সম্পর্কে জানবো। তার সাথে সাথে আমরা যে গণিতের একটি গুরুত্বপূর্ণ একটি ইকুয়েশান, যে টপ 10 ইকুয়েশানের মধ্যে যেটা সব থেকে সুন্দর একটি ইকুয়েশান, অয়েলার আইডেন্টিটি, সেটি কীভাবে ডেভেলপ হলো সেটি জানবে। অ্যাকচুয়ালি অয়েলারকে ফর্মুলা না বলে অয়েলার আইডেন্টিটি বলা হয়। অয়েলার ফর্মুলা না বলে একে আইডেন্টিটি বলা হওয়ার রিজন হচ্ছে যে এই সূত্রটি বা এই ফর্মুলাটি আমাদের কমপ্লেক্স নাম্বারের দুটি ফর্মের এক্সপোনেনশিয়াল এবং পোলার ফর্মের মধ্যে রিলেশন স্থাপন করে। ঠিক আছে? তো এই জিনিসটি কীভাবে এলো, কেমনভাবে এলো, এই বিষয়ে আজকে পুরো ভিডিওটি বানাবো। এটুকু গ্যারেন্টি দিচ্ছি, এই ভিডিওটি দেখার পর কমপ্লেক্স নাম্বার সম্পর্কে যেসব ডাউটগুলো ছিল সেসব ডাউটগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে এবং গণিতে এই বিষয়গুলো একদম পুরোপুরি ফিল করবে, মানে অনুভব করবে। শুধুমাত্র করবে না, মানে অঙ্কগুলি করবে না বা কঠিন বলে মনে হবে না, এতটা ইজিলি এই জিনিসগুলো সেগুলি আমরা এই ভিডিওতে দেখবার চেষ্টা করব। প্রথমে নাম্বারস যদি আমরা আলোচনা করি যে নাম্বারস কীভাবে ডেভেলপড হলো, গণিতজ্ঞরা নাম্বারটা কীভাবে প্রথমে দেখলো। প্রথমে নাম্বারসকে এইভাবে দেখলো, এটি একটি কাউন্টিংয়ের জন্য ব্যবহার করা হতো, মানে কাউন্ট করার জন্য। অর্থাৎ আমার কাছে যদি 5টি পেন থাকে তো আমি কীভাবে কাউন্ট করব? 1 2 3 4 5। ঠিক আছে? তো প্রথমে নাম্বারকে তারা ন্যাচারাল নাম্বারগুলিকে, মানে 1 থেকে যেসব নাম্বার স্টার্ট তাদেরকে কাউন্টিংয়ের জন্য ব্যবহার করতে শুরু করলো। এবার তোমার কাছে এলো, এবার যখন দেখলো যে 5টি নাম্বার এবং 6টি নাম্বার, মানে 5 + 6 যখন করতে যাচ্ছে, তখন আমরা গণিতজ্ঞরা কী করছিল যে 5 + 6 করার সময় কী করতো? 1 + 1 + 1 + 1 এরকম করে 5 প্লাস তারপরে আবার 6, এভাবে প্রথমে এটি ডেভেলপড হয়েছিল। পরে গণিতজ্ঞরা বিচার করলেন না, এটি খুব সুন্দরভাবে অ্যাডিশন মেথডের মাধ্যমে 5 + 6 11 আমরা করতে পারি। কি? অ্যাডিশন। অর্থাৎ প্রথমে এলো কাউন্টিংয়ের জন্য আমরা নাম্বার প্রথমে আমরা লিখলাম কাউন্টিং, তার জন্য 1 2 3 4 এরকমভাবে আমরা নাম্বারকে, মানে ন্যাচারাল নাম্বারকে আমরা তুললাম। এরপর একটা জিনিস লক্ষ্য করা গেল, এটি আরও ডেভেলপ করার জন্য এখানে কি হলো যে এখানে অ্যাডিশন, অর্থাৎ আমাকে যখন অনেক নাম্বারের ক্ষেত্রে আমাকে যোগ করতে হয়, সেখানে অ্যাডিশন আমাকে কাছে প্রেজেন্ট করা হলো যে অ্যাডিশন, অর্থাৎ 5 + 6 অ্যাডিশন, অর্থাৎ 5টি সংখ্যার সঙ্গে 6টি সংখ্যা যোগ করলে কী হবে। এরপর আছে সাবট্রাকশন, মানে বিয়োগ কি? যখন 5 থেকে 2 আমি বিয়োগ করব তখন কত থাকবে? অর্থাৎ 5টা পেন তোমার কাছে ছিল, সেখান থেকে 2টো পেন কেউ নিয়ে নিল বা হারিয়ে গেল, তোমার কাছে কত পেন থাকবে? 5 - 2 তোমার কাছে 3 থাকবে। খুব ইজি, এটা হচ্ছে বিয়োগফল। কিন্তু গণিতজ্ঞরা সেই সময় আরেকটা জিনিস ফিল করলো বা অনুভব করলো, যদি 2-এর সঙ্গে -5 বিয়োগ করি তাহলে সে সংখ্যাটি কী হবে। অর্থাৎ বিয়োগ করতে গেলে একটা জিনিস ফিল করলো, ঠিক আছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা তো বিয়োগ করে গেল, কিন্তু যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে তার অ্যান্সার কী হবে? প্র্যাকটিক্যালি দেখো, 5-এর সঙ্গে 3, তুমি 5টি পেন থেকে 3টি পেন হারিয়ে গেল, 2টি পেন থাকবে, এটা তো বোঝা যায়। কিন্তু 3টি পেন থেকে 5টি পেন হারিয়ে গেল, 3টি তোমার কাছে পেন আছে, 3টি চলে যাওয়ার পরে বাকি 2টো পেন আনবে কোথা থেকে? নিশ্চয়ই নেই। তো প্র্যাকটিক্যালি বাস্তবভাবে এইগুলি মাইনাসের আমরা কিছু দেখতে পারি। আমরা 2টি চেয়ার, -2টি চেয়ার পসিবল না। একটি বোর্ড, -1টি বোর্ড পসিবল না। তো প্র্যাকটিক্যালি এই জিনিসগুলি পসিবল না, কিন্তু গণিতের কোনো একটি জায়গায় কাল্পনিকভাবে একটি নাম্বার রিপ্রেজেন্ট করছে বা আছে, যেটিকে আমরা নেগেটিভ নাম্বার বলে থাকছি। অর্থাৎ গণিতের সুবিধার্থে একটি নাম্বার ইমাজিন করা হলো যেটি হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? তো নেগেটিভ নাম্বারের কনসেপ্ট ঠিক এইভাবে যোগ বিয়োগের মাধ্যমে নেগেটিভ নাম্বারের কনসেপ্ট এলো। এবার একই রকমভাবে আমরা দেখেছি, আমার আরেকটি ভিডিওতে দেখবে, যখন আমরা রিয়েল নাম্বারে যে আলোচনা করছিলাম সেখানে আমরা লক্ষ্য করেছি যে কোনো ইকুয়েশনে বিভিন্ন রকমের ইকুয়েশন থাকতে পারে। তো সেই ইকুয়েশন আমরা বিভিন্ন রকম ফর্মে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ
আমরা লক্ষ্য করলাম, দেখো x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এই একটি সমীকরণ যখন আমরা সলভ করতে গেলাম তখন x এর মান পাওয়া গেল -3, অর্থাৎ এটি একটি নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বারের কথা অর্থ হচ্ছে এটি ইন্টিজারের মধ্যে পড়ছে, এটি ইন্টিজারের মধ্যে পড়ছে। একই রকমভাবে যদি 2 + 1/2 2 + 1 ইজ ইকুয়াল টু 0 থাকে বা 2 - 1 ইজ ইকুয়াল টু 0 থাকে, এরকম কোনো একটি সমীকরণ হয়, তাহলে আমরা x এর ভ্যালু পাচ্ছি 1/2, অর্থাৎ এখানে আমরা যে নাম্বারটি পাচ্ছি সেটি একটি র্যাশনাল নাম্বার পাচ্ছি। ঠিক আছে, র্যাশনাল নাম্বার পাচ্ছি, মানে p/q ফর্মে লেখা যায়। এবার যদি একটা আমি ইকুয়েশন তুলি x² - 5 ইজ ইকুয়াল টু 0, তার অ্যান্সার কি আসবে? x ইজ ইকুয়াল টু ±√5। আমরা জানি যে √5² একটি ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, এটি রিয়েল নাম্বারের মধ্যেই পড়ছে, বাট এটি ইরেশনাল নাম্বার। ঠিক আছে, কিন্তু এরপরে যদি x² + 5 ইজ ইকুয়াল টু 0 হয়, বা x² আরও সহজ করে x² + 1 ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করছি, x² ইজ ইকুয়াল টু -1, নেক্সট লাইনে x ইজ ইকুয়াল টু ±√1। যখন থেকে এই রকম ফর্মে আসে, গণিতজ্ঞরা এর কোনো মিনিং বের করতে পারলো না। এর ক্ষেত্রে √5 এর ক্ষেত্রে যখন স্কোয়ার রুটের মধ্যে একটি পজিটিভ নাম্বার আছে, সেক্ষেত্রে ইজিলি বলে দিল যে এটি একটি ইরেশনাল নাম্বার। এই ইরেশনাল নাম্বার কারণ কি, এটি p/q ফর্মে তো লেখা যায় না, কিন্তু এর একটি ভ্যালু আমরা ডেসিমেল নাম্বার বের করতে পারি। আমরা রিয়েল নাম্বার চ্যাপ্টার দেখেছি যে আমরা এর ডেসিমেলে এর ভ্যালু বের করতে পারি, অর্থাৎ এটি কিন্তু নাম্বার লাইনসে কোনো একটা জায়গায় লাই করছে, যেটি 0 1 2 3 এর মধ্যে কোনো একটি জায়গাতে এটি লাই করছে, মানে এই যে রিয়েল নাম্বারের যে লাইন তার মধ্যে কোনো একটি জায়গায় এর অবস্থান আছে। হতে পারে এটি ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা, হতে পারে এর ডেসিমেল যে ভ্যালু বের হবে সেটি অনেক দূর পর্যন্ত বিস্তৃত হবে, মানে ইনফিনিটি দূর পর্যন্ত যাবে, কিন্তু তা সত্ত্বেও এটুকুও বলতে পারি আমি এই লাইনের মধ্যে তার অবস্থান হবে। কিন্তু যখনই এরকম একটি পোর্শন এলো ±√1, মানে স্কোয়ার রুটের মধ্যে যখন মাইনাস টার্মটি এলো, তখন গণিতজ্ঞদের এটিকে বাধ্য করলো ভাবতে যে এই টার্মকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, মানে এটি রিয়েল নাম্বারের মানে কোনো এই প্লেনের মধ্যে এর কোনো ভ্যালু আমরা বের করতে পারছি না। তোমরা ক্যালকুলেটারে বসিয়ে বা যে কোনো জায়গা থেকে তুমি দেখবে যে √1 এর মান তুমি কোনো রকমভাবে রিপ্রেজেন্ট করতে পারবে না, বা মান তুমি পাবে না। অর্থাৎ রিয়েল নাম্বারে মানে বাস্তবভাবে এর কোনো মান নেই। বাস্তব সংখ্যা মানে কি, রিয়েল নাম্বার মানে কি, আমাদের বাস্তবে যে মান আমরা খুঁজে পাই সেগুলি বাস্তব সংখ্যা। কিন্তু √1 এর কোনো রকমভাবে বাস্তব মান আমরা পাচ্ছি না, তাকে আমরা ইমাজিনারি ইউনিট হিসাবে আমরা এটি সব থেকে ছোটোকে, একদম সব থেকে ছোটো √1 -2ও থাকতে পারে, √5 থাকতে পারে, তার সব থেকে ছোটো অংশকে আমরা এই ইউনিট হিসাবে রিপ্রেজেন্ট করলাম, ইউনিট হিসাবে, ইমাজিনারি ইউনিট, যাকে আমরা আই, ছোটো হাতের আই দিয়ে রিপ্রেজেন্ট করতে শুরু করলাম। ঠিক আছে, তো বাকি অংশটি যদি মুছে দিই, এইবার একটা জিনিস লক্ষ্য করলাম আমরা যে এই যে আই, ইমাজিনারি ইউনিট বলছি যাকে আমরা, √1 আই, এই আইকে আমরা যেমন এবার যদি আমাকে বলা হয় -15, তার অর্থ হচ্ছে আমরা যখন আমাকে বলে দেওয়া হয়েছে √1 ইজ ইকুয়াল টু আই, তার অর্থ হচ্ছে আমি তার পরের লাইনে আমরা এরকম করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ √15 ইন্টু √1, অর্থাৎ √15i। তো এই সংখ্যাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তো এটি হচ্ছে ইমাজিনারি পার্ট বা ইমাজিনারি ইউনিট, মানে কোনো একটি রিয়েল নাম্বার, এটি একটি ইরেশনাল নাম্বার হতে পারে, এটি একটি রেশনাল নাম্বার হতে পারে, তার সঙ্গে একটি ইমাজিনারি পার্ট যদি গুণ থাকে, তাহলে এই পার্টকে বলবো আমরা ইমাজিনারি পার্ট, মানে কাল্পনিক একটি অংশ, ইমাজিনারি পার্ট। ঠিক আছে, বা এরকম 2i, এটি 2 একটি রিয়েল নাম্বার, আমরা জানি এটি রিয়েল নাম্বার কারণ এটি রেশনাল নাম্বার। ঠিক আছে, আই ইমাজিনারি, তার সঙ্গে গুণ আছে, তো এই পজিশনকে আমরা বলবো ইমাজিনারি পার্ট। ঠিক আছে, এবার যেমন আমরা দেখেছি যে কোনো একটি সংখ্যা, আমরা যখন কোনো সংখ্যা আমরা যখন পড়েছি যে রেশনাল ইরেশনাল দুটি সংখ্যা যখন এসেছিল, তখন 2 + 2√2 এরকম সংখ্যা এসেছে, কারণ আমরা যখন রিপ্রেজেন্ট করেছি কোনো সংখ্যাকে একটি রেশনাল এবং ইরেশনাল নাম্বার, তখন এটি রিয়েল নাম্বার, এটিও রিয়েল নাম্বার, এটিও রিয়েল নাম্বার, কিন্তু এটি রেশনাল এবং এটি ইরেশনাল নাম্বার। ঠিক আছে, তো এই যে
র্যাশনাল এবং ইরেশনাল আমরা আর 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 আই দিয়ে জাস্ট বলার জন্য বোঝার জন্য লিখলাম। তো এই যে র্যাশনাল ইনটু ইরেশনাল এরকম একটি ফর্ম থাকছে, এটি একটি ইরেশনাল নাম্বারই হবে এবং এই ইরেশনাল নাম্বার হবে এইটি যে যোগ করি আমরা একটি ইরেশনাল নাম্বারই পাবো। তো ইরেশনাল নাম্বার কি আমরা জানি যে নাম্বার লাইনে ইরেশনাল নাম্বারও কিন্তু এর মধ্যেই কোনো একটি জায়গায় অবস্থান করবে, অর্থাৎ এটি দেখতে বিভিন্ন রকম প্যাটার্নে লেখা আছে, বাট এটি পুরোটি একটি দশমিকে যদি আমরা আনি তাহলে সেটি রিয়েল নাম্বারের উপরে অবস্থান করবে কোনো একটি জায়গায়। তো এই জিনিসটা আমি ক্লিয়ার করলাম। এবার আসছে কমপ্লেক্স নাম্বার। তাহলে কি কমপ্লেক্স নাম্বার হচ্ছে, ধরো কোনো একটি সংখ্যা 2 + 3i, এটা একটি কমপ্লেক্স নাম্বার। কেন কমপ্লেক্স নাম্বার? কারণ এখানে এই অংশটি রিয়েল পার্ট, রিয়েল নাম্বার, এই অংশটি রিয়েল নাম্বার এবং এটি একটি ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, তো এই যে পার্ট আমি এখনই বললাম, কোনো একটি রিয়েল নাম্বারের সঙ্গে ইমাজিনারি পার্ট থাকুক, গুণ থাকুক, এটা যদি 3 না থাকে 1ও থাকতো মানে আই থাকতো, এই পুরো পার্টটি হচ্ছে ইমাজিনারি পার্ট, এটি হচ্ছে একটি রিয়েল পার্ট। তো রিয়েল প্লাস ইমাজিনারি পার্ট নিয়ে হচ্ছে একটি কমপ্লেক্স নাম্বার। যদি এখানে এটি শূন্য হয়ে যেত, অর্থাৎ যদি এটি একটি শূন্য অবস্থায় হয়ে যেত, তাহলে আমার থাকতো 3i, অর্থাৎ পুরোটাই ইমাজিনারি পার্ট থাকতো, তো পিওরলি ইমাজিনারি হতো সেখানে। আর যদি এটি 0 0 হয়ে যেত তাহলে সেটি একটি রিয়েল নাম্বার হয়ে যেত, তো ইমাজিনারি পার্ট থাকতোই না। যদি এই 3-এর জায়গায় যদি শূন্য বসতো তাহলে 2 + 0 অর্থাৎ 2, তাহলে একটি রিয়েল পার্ট হয়ে যেত এবং 3 + i, এবার যদি এইখানে যদি শূন্য হয়ে যেত তাহলে +3i মানে এটি পিওরলি ইমাজিনারি হয়ে যেত। তো একে নর্মালি সাধারণভাবে আমরা রিপ্রেজেন্ট করি x + iy বা yi। ঠিক আছে, তো x + iy হিসাবে রিপ্রেজেন্ট করি, যেখানে x এবং y দুটোই রিয়েল পার্ট। এবার আমি এখনই যেটা বললাম যে এটা আমি এক্সাম্পল দিয়ে প্রথমে ক্লিয়ার করলাম যে x যদি 0 হয়ে যায় তাহলে এই অংশটি পড়ে থাকবে, অর্থাৎ পিওরলি ইমাজিনারি নাম্বার হবে। এবার যদি এই অংশটি যদি রিয়েল নাম্বার থাকে এবং এটি যদি y যদি 0 হয় তাহলে এই পুরো ইমাজিনারি পার্টটি 0 হয়ে যাবে, অর্থাৎ এটি একটি রিয়েল নাম্বারের রিপ্রেজেন্ট করবে। তো আমরা নর্মালি একে x + iy ফর্মে লিখতে পারি। ঠিক আছে, লিখতে পারি, আর ওদের পর্যন্ত কোনো কনসেপ্ট নেই, কোনো প্রবলেম নেই, ক্লিয়ার নেই, হয়ে গেছে। এবার নেক্সট আমরা যদি যাই কোনো একটি নাম্বার, এবার আমরা আসছি কমপ্লেক্স নাম্বারের রিপ্রেজেন্টেশন, অর্থাৎ কীভাবে রিপ্রেজেন্ট করব। প্রথমে বুঝলাম যে কমপ্লেক্স নাম্বার কাকে বলে। কমপ্লেক্স নাম্বার হচ্ছে রিয়েল প্লাস ইমাজিনারি পার্টের যোগফল, অর্থাৎ আমি যদি বলি x + iy, যেখানে x y রিয়েল নাম্বারস, ঠিক আছে, z = x + z হিসাবে রিপ্রেজেন্ট করা হয় কমপ্লেক্স নাম্বারকে। তো এই ফর্মে আমরা লিখলাম যে কোনো কমপ্লেক্স নাম্বারকে যদি রিয়েল নাম্বার প্লাস i ইন্টু রিয়েল নাম্বার এই ফর্মে যদি লেখা যায় তাহলে তাকে আমরা কমপ্লেক্স নাম্বার বলবো। কেন বলবো? তার রিজন হচ্ছে যদি x এবং y যদি আমরা এখানে যদি x যদি 0 হয়ে যায় তাহলে এটি পিওরলি ইমাজিনারি হবে, কারণ এই পার্টটি পড়ে থাকবে। y যদি 0 হয়ে যায় তাহলে এটি রিয়েল নাম্বার হয়ে যাবে, কিন্তু এখানে x এবং y দুটি রিয়েল নাম্বার। ঠিক আছে, এবার গেল, তো এটা হচ্ছে একটি ফর্ম। এবার আসছে এই i এর কোন কোন ধর্ম মেনে চলে i। প্রথমে এটি বলার আগে আরেকটি জিনিস বলি যে কোনো একটি নাম্বার আমরা একটা জিনিস মাথায় আমাদের আসে সবসময় যে কেন আমাকে বিভিন্ন ফর্মে লেখার দরকার হয়। অনেক ক্ষেত্রে আছে যে কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে ভাই এইভাবে তো একটা লিখতে পারা, আবার নতুন কোনো ফর্মে যাওয়ার কি দরকার, এই ফর্মে থাক না, কোনো অসুবিধা নেই তো, আমাদের অনেক ইজি ব্যাপার। তো কিন্তু অন্য ফর্মে যাওয়ার আমার দরকারটা কি, প্রথম কথা অনেকের কোশ্চেন আসতে পারে। তো প্রথমে বলি, দেখো যদি আমি তোমাকে দুটি কেকের প্যাকেট তোমাকে দিলাম, প্রত্যেকটি কেককে 4টি করে কেক আছে, সমান এই পার্টগুলি, মানে প্রত্যেকটি কেক সমান মাপের কেক আছে। এবার তোমাকে বললাম এর মধ্যে থেকে এই পুরো 4টি কেক এবং এখান থেকে 3টি কেক যদি তোমাকে দিয়ে দেওয়া হয় তাহলে তুমি কত কেক পেলে বা কত সংখ্যক কেক পেলে, তোমাকে যদি জিজ্ঞেস করি তা তুমি কি অ্যান্সার দেবে? একটু ভাবো। তোমাকে আবার বলছি কোশ্চেনটি, যদি ধরো দুটি তোমার কাছে কেকের প্যাকেট আমি তোমাকে দিলাম, তার মধ্যে থেকে 7টি কেক বের করে, মানে প্রত্যেকটিতে 4টি করে কেক আছে, মানে 8টি কেক আছে, তার মধ্যে 7টি কেক আমি তোমাকে বের করে দিয়ে দিয়েছি। এবার তোমাকে বললাম তাহলে 8টির মধ্যে তুমি কয়টি কেক পেলে, তুমি তার অ্যান্সার কীভাবে দেবে, বা এই নাম্বারটিকে 7টি পাওয়াকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে আমার সামনে। তো তুমি
বিভিন্ন জন যারা আমাকে ভিডিও দেখছো তাদের মধ্যে বিভিন্ন রকম অ্যান্সার আসবে। কীরকম অ্যান্সার আসবে? কেউ বলবে আমি 1.75 অংশ পেয়েছি পুরো কেকের, কেউ বলবে আমি 1.3/4 অংশ পেয়েছি, কেউ বলবে আমি 7/4 অংশ পেয়েছি, কেউ বলবে আমি 175 অংশ পেয়েছি পুরো কেকের। ভালো করে বোঝার চেষ্টা করো বিষয়টা কি বলতে চাইছি, আমার বোঝানোর উদ্দেশ্যটা কি। আমার কাছে একটি কেক, দুটি কেক আছে, দুটি কেকের প্যাকেট আছে, তার মধ্যে প্রত্যেকটি প্যাকেটে 4টি করে কেক আছে। আমি তোমাকে তার মধ্যে 7টি বললাম কেক তোমাকে দিয়েছি, তুমি তাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে। কোনো একটি স্টুডেন্ট বললো 1.75, কোনো একটি স্টুডেন্ট বললো 1.3/4, কেউ বললো 7/4, কেউ বললো 1.75%। প্রত্যেকে ঠিক বলেছে এবং সঠিক বলেছে, কিন্তু প্রত্যেকের ফর্ম বিভিন্ন। কেউ বলেছে 1.75 ডেসিমেল, 1.3/4 ইম্প্রপার ফ্র্যাকশন, পার্সেন্টেজ। ঠিক আছে, তো এই নাম্বারকে আমরা 4টি ফর্মে লিখতে পারি। কেন ফর্মে লিখতে পারি? আমরা বিভিন্ন জায়গায় এই ফর্মগুলো, যেখানে আমাদের যেরকম প্রয়োজন সেখানে সেরকমভাবে আমরা ইউজ করব। কোথাও ডেসিমেলের দরকার হতে পারে, কোথাও এই পূর্ণের আকারের দরকার হতে পারে, কোথাও আমাকে এই ফ্র্যাকশনের দরকার হতে পারে, বা কোথাও আমাকে পার্সেন্টেজের দরকার হতে পারে। তো আমরা বিভিন্ন ফর্মে এগুলি রিপ্রেজেন্ট করতে পারি। সেটা বোঝালাম এই কারণে, মানে আমি তোমাকে পড়াচ্ছি, আমি আজকে এই কালো জ্যাকেট পরে আছি, কালকে হলুদ জ্যাকেট পরে আসতে পারে, নীল জ্যাকেট, মানে আমি আছি না, আমার দেখতে আমি অন্যরকম লাগবে, বা আমার ড্রেস অন্যরকম। তো নাম্বারের এগুলি ফর্ম হচ্ছে এক একটা ড্রেস বলতে পারো। নাম্বার একই থাকলো কিন্তু আর ড্রেস চেঞ্জ করলাম। তো একই রকমভাবে কমপ্লেক্সেরও এরকমভাবে আমরা বিভিন্ন ফর্মে লিখতে পারি। তো এই ফর্মে লিখতে গেলে প্রথমে আমাকে বুঝতে হবে কিভাবে এই ফর্মগুলি ডেভেলপড হয়েছে, বা কিভাবে আমাকে এই ফর্মগুলি এসেছে সেটিকে। তো আমরা এক্ষুনি দেখলাম যে i মানে হচ্ছে √(-1), ঠিক আছে। তো i⁻0 মানে আমরা √(-1)⁻0, দ্যাট ইট মিনস 1, তার মানে 1। কোনো কিছু সংখ্যার √0 মানে 1, i⁻1 মানে 1, i⁻1 মানে i, কোনো কিছু ব্যাপার নেই, এটি মানে এটিই থাকবে, মানে i স্কোয়ার মানে √(-1), তার স্কোয়ার অর্থাৎ -1। পরে i কিউব মানে i স্কোয়ার ইন্টু i। তো i স্কোয়ারের মানে আমি এখন পেলাম -1, তাহলে -i। ঠিক আছে, একই রকমভাবে i⁴ মানে আমি লিখতে পারি i² ইন্টু i স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 ইন্টু -1, দ্যাট ইজ 1। একই রকমভাবে i⁵ i⁴ ইন্টু i লিখতে পারি, i⁴ মানে +1 মানে +i। এইবার ভালো করে বোঝার চেষ্টা করো, i⁻0 মানে i মানে √1, i⁻0 মানে 1, i⁻1 মানে i স্কোয়ার মানে √1 মানে এই রুট এবং স্কোয়ার কেটে গেলে -1, i কিউব মানে i স্কোয়ার ইন্টু i স্কোয়ার মানে -1, তাহলে -1 ইন্টু i মানে -i, i⁴ মানে i স্কোয়ার ইন্টু i স্কোয়ার মানে i স্কোয়ার মানে -1 আমরা জানি, তো -1 ইন্টু -1 মানে +1, i⁵ মানে আমরা জানি ইজ ইকুয়াল টু i⁴ ইন্টু i⁴ ইন্টু i, i⁴ এর ভ্যালু আমরা এখন পেলাম 1 ইন্টু i মানে i। তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, আমরা যদি একটি লেখচিত্র অঙ্কন করি বা একটা গ্রাফ অঙ্কন করি, এক্স এক্সিস এক্স প্লাস এবং এক্স মাইনাসে যদি একটি গ্রাফ অঙ্কন করি বা একটা লেখচিত্র অঙ্কন করি এবং এটিকে 0 ধরি এবং এখানে 1 আর এখানে যদি -1কে আমরা দেখি, তাহলে একটা জিনিস লক্ষ্য করছি যে 1 কোথায় কোথায় এসছে, এখানে 1 এসছে, তারপরে -1 কোথায় এসছে, ঠিক এখানে এসছে, তারপরে আবার 1 কোথায় এসছে, ঠিক এখানে এসছে। অর্থাৎ আমি যখন একবার i গুণ করেছি, অর্থাৎ আমাকে যখন একবার i আছে এই মানে মানে যে নর্মাল জায়গা, মানে এখান থেকে যদি আমি স্টার্ট করি, তারপরে যখন একটি i গুণ করলাম, তারপরে আবার একটি i গুণ করলাম, মানে 2বার i গুণ করার পর এর অবস্থান পরিবর্তন হয়ে গেল পুরো 180 ডিগ্রি। আবার যখন আমি 2বার i গুণ করলাম, অর্থাৎ একবার i দুবার i, তখন দেখলাম আবার এটি ঘুরে আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে এই পজিশনে এলো। মানে প্রথমে
দুবার আই গুণ করার জন্য এই পজিশনে এলো, এখান থেকে এই পজিশনে এলো আই, আবার দুবার গুণ করার জন্য আবার 180 ডিগ্রি গিয়ে এই অবস্থায় এলো। মানে ফার্স্ট এইদিকে আমার আই ছিল, মানে ফার্স্ট অবস্থায় আই এরকম অবস্থান ছিল, মানে আই টু দি পাওয়ার 0, এখানে আই টু দি পাওয়ার 0। আমি যখন আই টু দি পাওয়ার 0 জায়গায় আই স্কোয়ার করলাম, মানে আই ইন্টু আই মানে আই স্কোয়ার করলাম, সঙ্গে সঙ্গে সে মুখ চেঞ্জ করে ঠিক উল্টো দিকে চলে গেল, আবার যখন আমি আবার দুটি আই গুণ করলাম, আবার সঙ্গে সঙ্গে এদিকে মুখ চলে গেল। অর্থাৎ আমি একটা জিনিস লক্ষ্য করলাম, দুবার আই গুণ করার জন্য না 180 ডিগ্রি ঘুরছে, তার মানে একবার আই গুণ করার জন্য কিছু একটি অবস্থান করবে, অর্থাৎ একবার আই, অর্থাৎ 4 বার আই আমাকে ঘুরবে। অর্থাৎ এই জিনিসটিকে লক্ষ্য করি আমরা, তাহলে আমরা এইভাবে বলতে পারি, যদি এখানে নিশ্চয়ই একটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি যদি আমার অবস্থান করে, অর্থাৎ এরকম পজিশনে একটি আই অবস্থান করে এবং এখানে যদি মাইনাস আই অবস্থান করে, একটি আমরা এক্সিসকে যদি আমরা কল্পনা করি, তাহলে লক্ষ্য করব একবার আই গুণ করার জন্য এটি 90 ডিগ্রি রোটেট করলো, এই পজিশন এলো, আরেকবার জন্য 90 ডিগ্রি করলে এই পজিশন এলো, আরেকবার 90 ডিগ্রি করলে এই পজিশন এলো, এবং আরেকবার 90 ডিগ্রি করলে এই পজিশন এলো। অর্থাৎ এখানে আরেকটি অ্যাক্সিসের আমাকে দরকার আছে বলে আমাকে ইনফরমেশন দিল একটা, ঠিক আছে, একটি ইনফরমেশন দিল যে আমি দুবার গুণ করার জন্য এখান থেকে এখানে এসেছি, মানে একবার গুণ করার জন্য এই প্লেনের আমি এইখানে এই এক্সিসের মধ্যে আমি অবস্থান করছি, আর সেই এক্সিসটাকে বলা হয় ইমাজিনারি এক্সিস। আমরা নর্মালি আগে যেসব এক্সিসগুলো পড়েছি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে নিয়ে আলোচনা করেছি, সেক্ষেত্রে আমার এক্স এবং ওয়াই দুটি রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করতো। কিন্তু এখানে আই যখন এখানে অবস্থান করছে এবং এটা মাইনাস আই, অর্থাৎ এই ওয়াই অ্যাক্সিসকে আমাকে আমাকে ইমাজিনারি পার্ট, প্লাসের ইমাজিনারি পার্ট এবং এদিকে মাইনাস ইমাজিনারি পার্টকে আমাকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ প্লাস আই এবং মাইনাস আইকে রিপ্রেজেন্ট করছে। এবং এই যে গ্যাপ বা লেখচিত্র, একে কমপ্লেক্স লেখচিত্র বলা হয়ে থাকে, কমপ্লেক্স লেখচিত্র বা কমপ্লেক্স গ্যাপ বলা হয়ে থাকে। এইবার আমাকে এই কনসেপ্ট থেকে আরেকটি জিনিস ক্লিয়ার হলো যে দেখো, আমরা যখন আই দিয়ে গুণ করছি, একটি সুন্দর প্রপার্টিজ লক্ষ্য করলাম যে প্লাস মাইনাস মাইনাস, অর্থাৎ এটি আই গুণ করার সঙ্গে সাইনের কীরকম পরিবর্তন হচ্ছে সেটি একটু নোট করে নিই। যে প্রথমে আমি এখানে একটা জিনিস নোট করেছি, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটি হচ্ছে ফার্স্ট আমার কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করার পদ্ধতি। সেকেন্ড আমি কি লক্ষ্য করলাম, যখন আই এর একটি ফর্ম আমি লক্ষ্য করলাম বা আই দিয়ে গুণ করার একটি পদ্ধতি লক্ষ্য করলাম, যেখানে আমার সাইন কিভাবে চেঞ্জ হচ্ছে, প্লাস মাইনাস মাইনাস, ঠিক এইভাবে চেঞ্জ হতে থাকছে আই একটি গুণ করার জন্য। এবার আসছি, এই আয়ের যদি এই কনসেপ্টে ক্লিয়ার হয়ে গেলে থাকে, এবার আমরা একটু অন্যরকমভাবে আমরা এইটি কি লেখচিত্র অঙ্কন করলাম, যেখানে এই দিকে আছে রিয়েল নাম্বারে, এটি রিয়েল এক্সিস, এটি ইমাজিনারি এক্সিস। এইবার কোনো একটি পয়েন্ট যদি এরকম পজিশনে অবস্থান করে, ঠিক এই পজিশনে অবস্থান করে, এবং এখান থেকে এই যে ডিস্টেন্স সেটি যদি এক্স হয়ে থাকে এবং এই যে ডিস্টেন্স এটি যদি ওয়াই হয়ে থাকে, তাহলে এটি জানি আমরা আই, এই প্লেনটিকে আমরা আই রিপ্রেজেন্ট করি, মানে যত সংখ্যা ইনটু আই, যত সংখ্যা এখানে যত উপরে যাবে, যদি ওয়াই তারপর আরও যদি কোনো সংখ্যা যায় ইনটু আই, অর্থাৎ এই যে না সংখ্যাটি, এই জায়গাটি, এই পয়েন্টটি আমি এক্স প্লাস আই ওয়াই লিখতে পারি। আমি প্রথমে কি করলাম, আমি এই যে বিন্দুটি বা এই যে কমপ্লেক্স নাম্বারটি, তাকে প্রথমে দেখলাম যে তার অবস্থানটি কোথায়, এটি এক্স প্লাস আই ওয়াই, তো তার অর্থ হচ্ছে এটি এক্স এবং এটি আই ওয়াই, এটি যদি ডিস্টেন্স ওয়াই হয় তাহলে সেটি হচ্ছে আই ওয়াই, অর্থাৎ এই অবস্থান। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা যখন এরকম অবস্থায় এলো, ঠিক এটি যদি আমরা অ্যাড করে দিই, তাহলে দেখব এই যে পোর্শনটি পাচ্ছি এটি পুরোপুরি রেক্ট্যাঙ্গুলারের মতন দেখতে, পুরো রেক্ট্যাঙ্গুলারের মতো দেখতে। অর্থাৎ এই ফর্মকে আমরা
রেক্ট্যাঙ্গুলার ফর্মও বলতে পারি। অর্থাৎ এই ফর্মকে আমরা এক্স প্লাস আই ওয়াই, এই যে ফর্ম, একে আমরা কমপ্লেক্স নাম্বারের রেক্ট্যাঙ্গুলার ফর্ম বলা হয়ে থাকে। অর্থাৎ আমি বিভিন্ন জায়গায় হতে পারে, এই পয়েন্টটি এরকম জায়গা হতে পারে, এই পয়েন্টটি এরকম জায়গা হতে পারে। তুমি দেখো এখান থেকে যদি লম্ব অঙ্কন করো এবং এখান থেকে যদি লম্ব লক্ষ্য করো এক্স এবং ওয়াই অ্যাক্সিসের উপর, তাহলে এই যে অংশটি পাবে এই পয়েন্টের জন্য এটি একটি রেক্ট্যাঙ্গুলার। তো এইভাবে এই যে লেখচিত্র, এটাকে আমাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ফর্ম। ঠিক আছে, ঠিক একটি ফর্ম বুঝলাম, রেক্ট্যাঙ্গুলার ফর্ম। সেটি কি এক্স প্লাস আই ওয়াই আকারে আমরা লিখতে পারি। ঠিক আছে, হলো, কোনো অসুবিধা নেই। নেক্সট আমি যাচ্ছি এবার যে আরেকটি ফর্ম বা পোলার ফর্ম, এটি কিভাবে রিপ্রেজেন্ট হয়। ঠিক একই রকমভাবে জেড, এই যে বিন্দুটি এটি এখন জেড অবস্থায় আছে, আমি একে এক্স প্লাস আই ওয়াই হিসাবে রিপ্রেজেন্ট করতে চাই না। কিভাবে রিপ্রেজেন্ট করতে চাই, আমি এই যে জিরো বা এই যে মধ্যবিন্দু বা মিডিল পয়েন্ট আছে তার থেকে আমি এর ডিস্টেন্স আমি প্রথমে বের করি। আমি এখান থেকে এর ডিস্টেন্স বের করলাম ঠিক এরকম। ঠিক আছে, এইবার এটিকে কেন্দ্র করে এই যে এটিকে ব্যাসার্ধ ধরে যদি আমি একটি বৃত্ত অঙ্কন করি, তাহলে লক্ষ্য করলাম যে এটি একটি ব্যাসার্ধ, অর্থাৎ এর যদি রেডিয়াস আর হয়, ঠিক আছে, এর রেডিয়াস আর, সেটিকে ধরে একটি বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইবার এখান থেকে একটি লম্ব অঙ্কন করলাম, ওকে, লম্ব অঙ্কন করলাম। এইবার এই কোণটি যদি আমি জেনে থাকি যে এই যে ওতে এই বিন্দুটি যে কোণ উৎপন্ন করে এক্স অ্যাক্সিসের সঙ্গে, সেই কোণটি যদি থিটা হয়ে থাকে, তাহলে কি অবস্থান হবে। আমরা জানি যে এইটুকু অংশ হচ্ছে এক্স, এইটুকু অংশ হচ্ছে ওয়াই এবং এইটুকু অংশ হচ্ছে আর, আমরা জানি। তাহলে আমরা, এবং এই অংশটি যে থিটা সেটিও আমরা জানি। এইবার যদি আমাকে বের করতে হয় যে এটি প্লাস এটি, আমরা কি দেখলাম, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, আমরা এক্ষুনি একটু আগে দেখলাম। এবার তাহলে এক্সকে আমি যদি থিটার রেসপেক্টে বের করতে চাই, তাহলে কীভাবে বের করব। থিটার রেসপেক্টে বের করতে গেলে আমাকে প্রথমে আমরা জানি সাইন থিটা মানে কস থিটা, যদি আমাকে ভূমি এবং অতিভুজের মধ্যে যদি সম্পর্ক বের করতে হয়, মানে এক্সকে আমাকে যদি বের করতে হয়, এক্স কি হচ্ছে ভূমি এবং এই আর হচ্ছে অতিভুজ, তার যদি সম্পর্ক বের করতে হয়, তাহলে কস, আমরা জানি কস এক্স ইজ ইকুয়াল টু বা কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতি, আমরা জানি। তো ভূমি এখানে কি, ভূমি এখানে হচ্ছে এক্স আর অতি হচ্ছে আর, তাহলে এক্স আমি এখান থেকে পেলাম এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা। ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা। একই রকমভাবে যদি সাইনকে আমি বলে থাকি সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতি, এখানে লম্ব হচ্ছে ওয়াই, তো আমি লিখতে পারি ওয়াই বাই আর, অতি হচ্ছে আর। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা এখানে গুণ করে দিই আর সাইন থিটা। তাহলে আমরা কি জানলাম, আমরা জেডকে এক্স প্লাস আই ওয়াই ধরেছি এবং এক্সের জায়গায় যদি এক্সের আমরা যদি থিটা বা ত্রিকোণমিতিক ফর্মে যদি আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে এক্সের জায়গায় আমরা পেলাম আর কস থিটা প্লাস আই ইন্টু আর সাইন থিটা। উভয় পক্ষ যদি আর কমন নিয়ে নিই, তাহলে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এই ফর্মকে বলা হয় পোলার ফর্ম। পোলার ফর্ম কেন, এটি একটি বৃত্তের আকার ধারণ করছে এবং এখানে যে কোনো পয়েন্টে তুমি যাও, এখান থেকে এই বিন্দুটি যে কোনো জায়গায় যেতে পারে, সেখান থেকে তুমি একটি মিডিল পয়েন্ট থেকে কেন্দ্র করে একটি ব্যাসার্ধ নিয়ে তুমি একটি বৃত্ত অঙ্কন করতে পারো এবং সেই বৃত্তটির বা সেই যে মিডিলে যে কোণ উৎপন্ন করছে যে কোনো এক্সিসের সঙ্গে, তাকে তুমি কেন্দ্র করে ত্রিগোণমিতিকের যে কোনো ফর্মুলাতে তুমি কস থিটা এবং সাইন থিটার মান বের করে তুমি তার মান বের করে তুমি এই বিন্দুটির অবস্থান নির্ণয় করতে পারো। ঠিক আছে, তুমি এই পজিশন থাকতো, তুমি এখান থেকে এটি টানতে এবং এখান থেকে এটির অবস্থান বের করতে এবং এই কোণের সাপেক্ষে তুমি লম্ব এবং ভূমির যে ফর্মুলা ইউজ করতে। লম্ব বিভিন্ন জায়গায় আর থাকবে, লম্ব ভূমি ফর্মুলা তো সেম কস থিটাটি থেকেই পাবে। তো ভূমি এবং আমার লম্ব এবং ভূমির সঙ্গে অতিভুজের সম্পর্ক কস আর সাইনেরই আসে। তো এই পজিশন তুমি যে কোনো পয়েন্টে যে কোনো কমপ্লেক্স নাম্বারে যে কোনো পজিশনে কমপ্লেক্স নাম্বারটি থাকুক, তুমি তাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো। আর এই ফর্মকে বলা হয় পোলার ফর্ম।
এই ফর্মেটকে বলা হয় পোলার ফর্ম। তো আমরা দুটি ফর্ম অলরেডি শিখলাম, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম আর একটি হচ্ছে পোলার ফর্ম, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এইবার যদি ধরো আমরা নর্মালি দেখো আমাদের কাছে প্রত্যেকের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, আমরা যে কোনোভাবে যখন খুশি তখন সাইন এবং কসের মান আমরা যখনই পুট করি, সেটা সাইন 20 ডিগ্রি হোক, 10 ডিগ্রি হোক, 30 ডিগ্রি হোক, 50 ডিগ্রি হোক, তার মান ক্যালকুলেটর আমাকে দিয়ে দেয়। কিভাবে দেয়? নিশ্চয়ই কোনো একটি প্রোগ্রাম সেই ক্যালকুলেটরের মধ্যে অবস্থান করছে, তবেই সে সাইনের মানকে ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, তো সাইন বা কসের বিষয় বলতে গেলে প্রথমে আমাকে বুঝতে হবে যে তাহলে কিভাবে মান দেয়। আমরা নর্মালি প্রথমে আমরা দেখেছি যে যখন আমরা অ্যাডিশন করেছি, অ্যাডিশন মানে একটি সংখ্যা যখন বারবার গুণ হতে থাকে, প্রথমে যোগ করেছি আমরা 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস, আমরা যখন একই সংখ্যা বারবার পরবার যোগ করা যখন আমাদের অসুবিধা হলো, আমরা নিয়ে আনলাম মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন আমরা কি করলাম, 2 ইন্টু 1 2 3 4, 4 করে দিলাম, 8 হয়ে গেল অ্যান্সার। ওকে, এবার যদি একই রকমভাবে গুণের ক্ষেত্রে কি করেছি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, একই রকম ক্ষেত্রে আমরা কি করেছি 2 টু দি পাওয়ার 4, মানে আমরা গুণকে আরও সরল করার জন্য আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে এনেছি। এবং এই এক্সপোনেনশিয়াল থেকে আরেকটি জিনিস সৃষ্টি হচ্ছে, সেটি হচ্ছে পলিনোমিয়াল, অর্থাৎ x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 3 বা x টু দি পাওয়ার কিউব, x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 6, অর্থাৎ আমাকে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, তারপর এক্সপোনেন্সের পর আমাকে আসে পলিনোমিয়ালস, অর্থাৎ এটি রিপ্রেজেন্ট করতে একটি পলিনোমিয়ালসের দরকার হয়। ঠিক আছে, তো পলিনোমিয়াল বহুপদী সমীকরণ, বহুপদী সমীকরণ বা একটা ফাংশন, যেখানে আমরা লিখতে পারি এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স লিখতে পারি, যেখানে এক্স এর একটি পলিনোমিয়ালকে মানে 1 ডিগ্রি পলিনোমিয়ালকে বিচার করছে, যার ঘাত 1। এফ এক্সকে আমরা এক্স স্কোয়ারও লিখতে পারি, এক্স এর ঘাত 2 ঘাত পলিনোমিয়াল। একই রকমভাবে আমরা পলিনোমিয়ালের আকারে রিপ্রেজেন্ট করতে পারি যে কোনো একটি সংখ্যাকে। ঠিক আছে, তো আমরা এক্সপোনেনশিয়ালকে আমরা পলিনোমিয়ালের ফর্মে লিখতে পারি। তো এই বিষয়টি কেন বললাম, আমরা যখন সাইনের গ্যাপ দেখেছি, আমরা যখন সাইনের গ্যাপকে লক্ষ্য করেছি, তো যদি আমরা যখন সাইনের গ্যাপকে লক্ষ্য করেছি, তো এটা হচ্ছে সাইন এক্সের একটি গ্যাপ। ঠিক আছে, তো এইভাবে এটি 0-তে 0 এভাবে রিপ্রেজেন্ট করে থাকে। ঠিক আছে, আমরা প্রত্যেকে জানি যে ক্যালকুলেটারে আমরা যখনই ক্যালকুলেটারে কেন আমরা গুগলে বা যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটারে যে কোনো জায়গাতে আমরা সাইন 20 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান যেখানেই পুট করি না কেন, আমাকে একটি ভ্যালিড অ্যান্সার দেয় এবং এক্স্যাক্ট অ্যান্সার দেয়। তাহলে কি সাইনের 0 থেকে যত মান আছে, যত পসিবল মান আছে, সব কি ইনপুট দেওয়া আছে কোনো ক্যালকুলেটারে বা কোনো ডাটাবেসে, যার জন্য এটি পসিবল? ঠিক তা নয়। অ্যাকচুয়ালি এটি একটি পলিনোমিয়ালসের ইকুয়েশনকে কনসিডার করা হয় এবং সেই ইকুয়েশনে আমাকে তার মান দেওয়া হয়। যেমন ধরে নিই, আমি ধরো আমার সাইন 0 ডিগ্রির মান 0, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার আমি যদি একটি পলিনোমিয়াল ধরে নিই যে y ইজ ইকুয়াল টু এক্স বা এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, যে কোনো একটা y এক্স ইজ ইকুয়াল টু এক্স, এটি যদি এক্স এর মান 0 এর জন্য y মানে ফাংশনটি 0 বা y ইজ ইকুয়াল টু এক্স এর জন্য আমি এটির মান আমি 0 পাবো। অর্থাৎ এই যে গ্যাপ f ইজ ইকুয়াল টু এক্স বা y ইজ ইকুয়াল টু এক্স, একটি সরলরেখার গ্যাপ, অর্থাৎ এটি অ্যাকচুয়ালি ঠিক একটি সরলরেখার গ্যাপ, y ইজ ইকুয়াল টু এক্স সরলরেখার গ্যাপ। অর্থাৎ এই পজিশন এবং এই পজিশন কেন এতটুকু পজিশন, মানে এখান থেকে এতটুকু পজিশনে আমি যেটুকুই মান নেব না কেন, y ইজ ইকুয়াল টু এক্স, আবার বলি ভালো করে বোঝার চেষ্টা করো, y ইজ ইকুয়াল টু এক্স, এই একটি পলিনোমিয়াল এবং একটি সাইন, আমি সাইনের গ্যাপ, ঠিক আছে, আর y এক্স এর পলিনোমিয়াল, আমি দুটোকে আমি ইন্টারসেক্ট করার চেষ্টা করলাম। ঠিক আছে, আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা জিওমেট্রির বেসিক কনসেপ্টে আমরা শিখেছিলাম বা ইউক্লিডে যে স্বীকার্যগুলো দিয়েছিল তার মধ্যে একটা জিনিস বলেছিল যে কোনো একটি সংখ্যা যে কোনো কিছুর সঙ্গে যদি যে কোনো কিছু যদি পুরোপুরি ইন্টারসেক্ট করে যায়, মানে পুরোপুরি সম্পূর্ণরূপে তার উপর যদি অবস্থান করে, তাহলে সেই দুটি সংখ্যা বা সেই দুটি জিনিস একদম সমান হয়। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে সাইনের গ্যাপ তো এটি, কোনো অসুবিধা নেই, কিন্তু y ইজ ইকুয়াল টু এক্স একটি পলিনোমিয়াল, সে যখন যাচ্ছে তার গ্যাপটা ঠিক এটি, সে এতটুকু পোর্শনে সাইনের কার্ভের সঙ্গে একদম পুরো ইন্টারসেক্ট করে আছে। অর্থাৎ আমি লক্ষ্য করতে পারি যে এই যে পয়েন্টগুলি পাবো বা এর মধ্যে থেকে যা অবস্থান করবে তার সাইনের যা ভ্যালু দেবে, আমার y ইজ ইকুয়াল টু এক্সেরও তাই ভ্যালু দেবে।
ভালো করে জিনিসটি বোঝার চেষ্টা করো। এইটুকু পোর্শন আমাকে ইন্টারসেক্ট করে আছে y ইজ ইকুয়াল টু এক্স, মানে এই সরলরেখাটি y ইজ ইকুয়াল টু এক্সের সরলরেখা এটি, আর এটি সাইন এক্সের সরলরেখা বা সাইন এক্সের গ্যাপ। এই পোর্শনটুকুতে আমার এটিও এবং এটি সাইন এক্স এবং y ইজ ইকুয়াল টু এক্স দুটি ইন্টারসেক্ট করে আছে। অর্থাৎ এই পজিশনে আমি যাই ভ্যালু নিই না কেন, সাইন এক্সের যা ভ্যালু দেবে y ইজ ইকুয়াল টু এক্সের সেম ভ্যালু দেবে। তার প্রমাণ হিসেবে আমরা দেখলাম যদি y ইজ ইকুয়াল টু 0 ডিগ্রিতে 0তে, মানে এই পজিশনে আমার এই পলিনোমিয়ালটিও 0 মান দিচ্ছে এবং সাইনও 0 মান দিচ্ছে, অর্থাৎ এটি সত্য। ঠিক আছে, এইভাবে গণিতজ্ঞরা দেখলো তাহলে যদি সাইন এক্সের মতন এবং সাইন এক্সকে ইন্টারসেক্ট করে এমন একটি পলিনোমিয়ালস আমরা যদি বের করতে পারি তাহলে কাজ ইজিলি হয়ে যাবে। আমাকে সাইন এক্সের নতুন কোনো ফর্মুলার দরকার নেই। সাইন এক্সের যদি একটা পলিনোমিয়ালস আমি বের করতে পারি বা পলিনোমিয়াল যদি আমি একটা রিপ্রেজেন্ট করতে পারি সাইন এক্সের পলিনোমিয়াল শেপে, তাহলে আমি এই জিনিসটি পুরোপুরি আমি ক্লিয়ার করতে পারবো। তো একই রকমভাবে যখন সাইন এক্সের পলিনোমিয়াল আমি দেখলাম যে y ইজ ইকুয়াল টু এক্স লিখলাম, একই রকমভাবে যদি আমি এফ একটি ফাংশন ইজ ইকুয়াল টু এক্স নিলাম, তার জন্য এতটুকু যদি ম্যাচ হয় তাহলে এফ এক্স যদি আমি এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল নিই তাহলে আরেকটু অংশ আমার ইন্টারসেক্ট করছে, হয়তো এতটুকু অংশ ইন্টারসেক্ট করছে। তারপরে আমি দেখো গ্যাপের ছবি দিয়ে বোঝাচ্ছি। প্রথমে আমরা কি করলাম যে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স নিয়ে দেখলাম কতটুকু অংশ ইন্টারসেক্ট করছে। তারপরে আমরা তার ফাংশনকে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল নিলাম। তারপরে ফাংশনটি এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল হিসাবে নিলাম। একই রকমভাবে কন্টিনিউ আমি যদি চলতে থাকি একটা জিনিস লক্ষ্য করব, ধীরে ধীরে আমাকে কখনো এখানে ইন্টারসেক্ট করবে, কখনো এরকম পজিশনে ইন্টারসেক্ট করবে, এরকম ইন্টারসেক্ট করতে চলে যাবে। আমাকে যখন আমি এর পাওয়ার অর্থাৎ আমি যখন পলিনোমিয়াল এক্স মাইনাস, ভালো করে লিখি আমি, এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 9 বাই 9 ফ্যাক্টোরিয়াল, এরকমভাবে যখন আমি চলতে থাকবো, এরকম করে যখন চলতে থাকবো দেখবো যে ধীরে ধীরে আমাকে এই সাইনকে ইন্টারসেক্ট করতে করতে যাচ্ছে। এবং একটা জায়গায় আমাকে যদি ধরো এই পজিশনের আমাকে ভ্যালু বের করতে হবে, তো এই পজিশনের জন্য আমাকে এতটুকু পোর্শনই যথেষ্ট। ঠিক আছে, তো আমি এই গ্যাপে কিছু ছবি দিলে ভালো করে বুঝতে পারবে। যে দেখো লক্ষ্য করো যে প্রথম আমি এক্স এর জন্য y ইজ ইকুয়াল টু এক্স এর জন্য যে গ্যাপ করলাম সেখানে দেখতে পেলাম যে আমাকে কিছুটি অংশ আমাকে সাইন এক্সকে ইন্টারসেক্ট করছে। তারপরে আরেকটি ডিগ্রি বানালাম, আমরা কি করলাম এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল। যদি এভাবে আমরা কন্টিনিউ যেতে থাকি তাহলে লক্ষ্য করব যে সেকেন্ড যে পলিনোমিয়ালের যে গ্যাপ এবং সাইনের যে গ্যাপ সেটি পুরোপুরি আস্তে আস্তে পুরোটি কভার করবে বা ইন্টারসেক্ট করে থাকবে। আর যদি পুরোটা ইন্টারসেক্ট করে দেয় তাহলে আমি সাইনের যে ভ্যালু ওইটুকু অংশের জন্য যতটুকু ইন্টারসেক্ট করবো ততটুকুর জন্য আমি ভ্যালু পুট করতে পারবো। এবার যদি এটি আপ টু ইনফিনিটি যদি করে দেওয়া হয়, যদি এই পদ্ধতিটি কন্টিনিউ আপ টু ইনফিনিটি পর্যন্ত নিয়ে যাওয়া হয় তাহলে তুমি বলবে, এবার ইনফিনিটি দেখো, ইনফিনিটির কনসেপ্ট প্রথমে বলে দিই, ইনফিনিটি কোনো নাম্বারস নয়, তুমি যতদূর ইমাজিন করতে পারো তার থেকে কিছুটা বেশি। এবার তুমি ধরলে যে সাইনের তুমি 8520 ডিগ্রির মান বের করবো, ঠিক আছে, তুমি সেটি মান বের করার জন্য তুমি তার থেকে কিছু ডিগ্রি পলিনোমিয়াল বেসিকে রিপ্রেজেন্ট করো, কনসিডার করে নাও, তাহলে সেই পজিশনের জন্য তুমি ওই পলিনোমিয়ালের ভ্যালু তুমি বের করতে পারবে। অর্থাৎ এখন তুমি যদি ধরো সাইন তুমি 30 ডিগ্রি 50 ডিগ্রি 60 ডিগ্রি 100 ডিগ্রি মান বের করতে যাও, তুমি এই পলিনোমিয়ালের 10 ডিগ্রি বা 15 ডিগ্রি বা 20 ডিগ্রি তুমি যদি যাও এই পলিনোমিয়ালকে বাড়াতে থাকো তুমি তার অবস্থান পেয়ে যাবে। কারণ দেখো এইটুকু পজিশনের জন্য যে ছবিটা দেখো, এইটুকু পজিশনের জন্য তুমি এতটুকুর তুমি অবস্থান তুমি ইন্টারসেক্ট করছো, তুমি পেয়ে গেছো, এইটুকুর জন্য তুমি এতটুকু ইন্টারসেক্ট করতে পেয়ে গেছো, মানে এতটুকুর জন্য এইটুকু পলিনোমিয়ালস তোমার যথেষ্ট। তোমার যদি আরও দরকার হয় আর দুটো তুমি বাড়িয়ে নাও, ইনফিনিটি মানেই তাই তোমার যতটুকু প্রয়োজন তার থেকে তুমি আরেকটু বেশি ইমাজিন করে নাও। তাহলে অর্থ হচ্ছে আমি এতক্ষণ ধরে এই জিনিসটি কেন বোঝালাম যে এই গ্যাপটি কিভাবে, এই যে সিরিজটি এটি টেলর সিরিজ বলা হয়।
টেলর সিরিজ বলা হয়। ঠিক আছে, তো এই টেলর সিরিজ এই এই যে পদ্ধতি কিভাবে বুঝলো যে এটি করলে সাইনের সঙ্গে এটি ইন্টারসেক্ট করবে, তার বিভিন্ন পদ্ধতিতে তিনি গণিতজ্ঞরা রিসার্চ করেছেন, তো সেটি অন্য কোনো ভিডিওতে বলবো। কিন্তু একটা জিনিস আমি এখান থেকে এটা বোঝাবার চেষ্টা করলাম যে সাইন থিটার ভ্যালু পেতে গেলে এমন একটি পলিনোমিয়ালকে আমরা কনসিডার করলাম যাতে সাইন এর গ্যাপকেও পুরোপুরি ইন্টারসেক্ট করে ফেলে। একই রকমভাবে আমরা কসের ক্ষেত্রেও একই রকমভাবে করতে পারি। তো কসের ক্ষেত্রে করলে তার ফর্মুলাটি সাইন এক্সের যে আমরা যে অবস্থান পেলাম বা যে পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল, অ্যাপ্রক্সিমেটলি বলছি এ কারণে মানে কত দূর পর্যন্ত এটি ইকুয়াল তার ঠিক নেই, কারণ এটি ইনফিনিটিভ পর্যন্ত। তো এটি আমরা পেলাম কি এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 9 বাই 9 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ দেখলাম একটা জিনিস লক্ষ্য করলাম যে এক্সের পাওয়ার সবসময় এক্ষেত্রে ঋণাত্মক মানে বিজোড় সংখ্যা অড নাম্বার এবং তার নিচেও অড নাম্বারের আমার ফ্যাক্টোরিয়ালের আকারে আছে। একই রকমভাবে যদি cos x এর একই রকমভাবে রিপ্রেজেন্ট করে থাকি টেলর ফর্মে, একই রকমভাবে cos x এর গ্যাপ ছবিতে দেখো তুমি cos x এর গ্যাপ ফর্মে দিয়ে বুঝালাম যে এইভাবে আমরা এই যে ফর্মটা হয়েছে পুরো ডিপেন্ড করছে যে পলিনোমিয়ালের সঙ্গে ওই ফাংশনটির ইন্টারসেক্টকে দেখে। ঠিক আছে, তো ইন্টারসেক্টকে কাজে লাগিয়ে আমরা দুটি ফর্ম বের করা হলো। সেটি এইটি কি পজিটিভের জন্য প্রথমে 1 থেকে স্টার্ট হবে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x to the power 4 plus x to the power 4 by 4 factorial minus x to the power 6 by 6 factorial plus x to the power 8 by 8 factorial। ঠিক এইভাবে কন্টিনিউ আপ টু ইনফিনিটিভ এটি চলতে থাকবে। একে আমরা সামের থ্রুতেও লিখতে পারি। কীরকম ভাবে? সাইন এক্সকে আমরা লিখতে পারি সামেশন এক্স টেন্স টু 0 টু ইনফিনিটিভ -1 to the power n x to the power n 2n plus 1 by 2n plus 1 factorial। কেন এইভাবে লিখলাম? দেখো 2n plus 1 আমরা অড নাম্বারকে রিপ্রেজেন্ট করি, অড নাম্বারকে রিপ্রেজেন্ট করে 2n plus 1 বা মাইনাসকে রিপ্রেজেন্ট করি। আমরা দেখলাম যে সাইন এক্সের যে পলিনোমিয়ালস আসছে বা টেলরসের যে সিরিজ আমাকে দিয়েছে সেখান থেকে দেখলাম যে এক্সের মাথায় সবসময় ঋণাত্মক এই অড নাম্বার আছে এবং তার নিচেও অড নাম্বার আছে। তো অড নাম্বারকে আমরা সাধারণভাবে আমরা 2n plus 1 আকারে রিপ্রেজেন্ট করি। তো আমরা এই ফর্মকে আমরা এইভাবে লিখতে পারি। cos এক্সকেও আমরা ঠিক একই রকমভাবে x টেন্ড টু 0 টু ইনফিনিটিভ আমরা -1 to the power n x to the power 2n by 2n ফ্যাক্টোরিয়াল আকারে আমরা লিখতে পারি। এটি একটি ইভেন ফাংশন। ঠিক আছে, তো আমরা cos এবং সাইনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি আমরা লিখলাম। ওকে, কোনো অসুবিধা নেই। এইবার আমরা কি করব যে এই cos থিটা এবং সাইন থিটার জায়গায় এই ভ্যালু আমরা পুট করব। এটি বলার সঙ্গে সঙ্গে অনেকেই দূর এত বিরক্তিকর ভিডিও দেখার পর আবার বিরক্তিকর, আবার একটু বোরিং কাজ, এই ফর্মই তো ভালো ছিল স্যার, এই তো সুন্দর একটি ফর্ম, ঠিক আছে এই ফর্ম থেকে বাদ দিয়ে এই ফর্মে এলো তাও ঠিক আছে, কিন্তু কেন এত কিছু করার দরকারটা কি? তো এই ভিডিওটা আরেকটু দেখে নাও, আমার মনে হয় যে এই যে কনসেপ্ট এই সম্বন্ধে পুরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আজকের ডেটে ভেবে দেখো, আজকের ডেটে আমরা এগুলো আমরা বোঝাবার কত সুযোগ আছে আমরা বুঝতে পারছি। কিভাবে বুঝতে পারছি? আমরা তুমি যে কোনো জায়গায় তুমি যাও, তুমি টেলরসের ফর্মকে তোমাকে রিপ্রেজেন্ট করে তোমাকে অয়লার ফর্ম কীভাবে এসছে তুমি যে কোনো জায়গায় পেয়ে যাবে। কিন্তু এর মধ্যে যে সুন্দর একটি বিষয় লুকিয়ে আছে এই ভিডিওতে আমি তোমার সেটাই বোঝাবার চেষ্টা করব যে এই যে গণিতের যে মজা সেটি কোন জায়গাতে আছে। কঠিন কিচ্ছু নেই, সব ইজি যদি তুমি সেই জিনিসটি বুঝে করতে পারো। তো এবার দেখো আমরা যদি সেই ফর্মে বসাই তাহলে আর অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি আমি। তো জেড ইজ ইকুয়াল টু আর ইন্টু cos থিটা প্লাস আই সাইন থিটা আমরা জানি। এইবার আমরা cos থিটার জায়গায় আমরা এখানে x দিয়ে করেছি, আমরা থিটা যখন cos থিটা আছে আমরা থিটাই বসাবো, তাহলে এখানে x এর জায়গাগুলো আমরা থিটা লিখবো, অর্থাৎ আর ইন্টু বড় ব্র্যাকেট ছোট ব্র্যাকেটের মধ্যে আমরা লিখতে পারি এটি
1 minus x square by 2 factorial plus x to the power 4 by 4 factorial minus dot 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 যাবে, ঠিক আছে, ওকে, প্লাস I into x minus x cube by 3 factorial plus x to the power 5 by 5 factorial minus x to the power 7 by 7 factorial dot dot dot। আর বেশি দূর আমি লিখলাম না, ঠিক আছে, ওকে। এইবার আমরা কি করব, আমরা একটা জিনিস ভাবে আমরা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করব কিভাবে, যে প্রথমে আমি 1কে রাখবো, ঠিক আছে, প্রথমে আর বাইরে থাকলো, ওকে রাখলাম, প্রথমে আমি 1কে রাখলাম, তারপরের লাইনে আমরা আই এক্সকে নিয়ে নিচ্ছি, আই ইন্টু এক্স, মানে আমরা আইকে ভেতরে গুণও করছি এবং আমরা বাইরে নিয়ে চলে আসছি আই এক্স। নেক্সট লাইনে আমরা একে রাখবো, অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। থার্ডে আমরা 3কে রাখবো, 3 মানে এটি, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু আই, ওকে। লাস্টে আমরা 4 রাখবো, অর্থাৎ x to the power 4 by 4 factorial। পরের লাইনে 5 রাখতে গেলে আমাকে প্লাসে প্লাসে প্লাস x to the power 5 i by 5 factorial। এই পজিশনে যখন তুমি এসেছো তখন তুমি একটা জিনিসকে ফিল করতে শিখে গেছো, বা এই জিনিসটি এসেছো, তুমি একটা জিনিসকে ফিল করবে যে আমাকে গণিতের কোনো একটি মিরাকেল ঘটতে চলেছে। তুমি যখন এই পজিশনে চলে এসেছো তুমি একটা জিনিস লক্ষ্য করবে যে এমন একটি প্যাটার্নকে তুমি পেয়ে গেছো যে প্যাটার্ন তুমি আগেও আমার ভিডিওতে দেখেছো। এক্স্যাক্টলি তুমি ভালো করে যদি লক্ষ্য করে দেখো, তুমি প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাসের টার্মকে তুমি দেখেছো, আর সেটি হচ্ছে আইকে গুণ করার ফল। তুমি দেখেছো যে আইকে তুমি যখনই গুণ করেছো কোনো একটি টার্মের সঙ্গে তখন তোমার এই রকম একটি প্রপার্টিসকে রিপ্রেজেন্ট করেছে আই, অর্থাৎ এখানে কোনো একটি জায়গায় আই না থাকা সত্ত্বেও প্রত্যেকটি জায়গায় আই 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 আরেকটি গুণ আকারে আছে, ভেবে দেখো, আরেকবার ভেবে দেখো, নিজে থেকে ভাবো যে এইটিকে কি রিপ্রেজেন্ট করছে। দেখো এটি 1 মানে আই টু দি পাওয়ার 0, এটি প্লাস আই টু দি পাওয়ার 1। এখানে যদি আমি আই স্কোয়ার বসাই তাহলে আই স্কোয়ার মাইনাস 1 মানে আই স্কোয়ার আমি লিখতে পারি। এখানে যদি আই আছে আমি আই কিউব লিখি তাহলে প্লাস আই কিউব আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4 মানে প্লাস 1। একই রকমভাবে যদি আমরা প্রেজেন্ট করি আর একই রকমভাবে থাকলো, 1কে আমি আই টু দি পাওয়ার 0 এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি, প্লাস আই টু দি পাওয়ার 1 এক্স টু দি পাওয়ার 1 লিখলাম, কোনো অসুবিধা নেই। মাইনাস এখানে আমি 0 ফ্যাক্টোরিয়ালও লিখতে পারি, এখানে আমরা 1 ফ্যাক্টোরিয়ালও লিখতে পারি। মাইনাস আমি মাইনাসের টার্মটাকে তুলে দিয়ে আমি প্লাস করলাম, কেন করলাম, আমি এখানে একটি আই স্কোয়ারকে নেব, আই স্কোয়ার মানে মাইনাস 1, আমি এখানে আই স্কোয়ার একটি নিয়ে নিলাম 2 ফ্যাক্টোরিয়াল। নেক্সট লাইনে আমি আবার প্লাস লিখলাম, আমি প্লাস লেখার অর্থ হচ্ছে এখানে আমি আই স্কোয়ার ইন্টু আই লিখতেই পারি, আই অলরেডি আছে। আমি যখন আই স্কোয়ার মানে মাইনাস 1 প্লাস, তো আমি আই স্কোয়ার ইন্টু আই, অর্থাৎ আমি আই কিউব ইন্টু এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। নেক্সট আমি আই টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 লিখতে পারি। কেন? আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1 প্লাস 1। একই রকমভাবে আমি চলতে থাকলাম। এই পজিশনে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমি কি পেলাম, একটি ফর্ম পেলাম যেখানে আমি লিখতে পারি এগুলো প্রত্যেকটি থিটা, কারণ আমরা থিটা দিয়ে কাজ করছি। এই প্রত্যেকটি অংশগুলি থিটা, আমরা এক্স দিয়ে না থিটা দিয়ে কাজ করছি, ঠিক আছে? তো এগুলি এক্স নয়, প্রত্যেকটি একটি থিটা, কারণ আমরা cos প্লাস আই থিটা দিয়ে কাজ করছি। এইবার আমরা লক্ষ্য করলাম যে এই যে থিটা, আমরা একটা ফর্ম পেলাম যেখানে আমি লিখতে পারি এই যে ফাংশনটি, সেখানে আমি লিখতে পারি আই থিটা টু দি পাওয়ার 0 বাই 0 ফ্যাক্টোরিয়াল প্লাস আই থিটা টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস আই থিটা
স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল আই থিটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল বাই ডট ডট ডট। চলতে থাকলো, কোনো অসুবিধা নেই। এইবার যদি আমি এই আই থিটাকে যদি ফাংশন হিসাবে ধরি, আই থিটাকে যদি একটি ফাংশন হিসাবে ধরি, অর্থাৎ আই থিটাকে জায়গায় আমি আই থিটা দেখতে খুব খারাপ লাগছে, তো আই থিটাকে আমি ওয়াই হিসাবে যদি দেখি বা এক্স বড় ক্যাপিটাল এক্স হিসাবে যদি দেখি, তাহলে একটি ফাংশন আমি রিপ্রেজেন্ট করি, একটি এফ এক্স একটি ফাংশন, যে ফাংশনটি আমি লিখতে পারি আর ইন্টু এটা ক্যাপিটাল এক্স টু দি পাওয়ার 0 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2 বাই 2 প্লাস এক্স টু দি এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এরকম আমি লিখতে পারি। ঠিক আছে, এইবার যদি আমি এই পোর্শনটিকে আমি ডেরিভেটিভ করি, আমরা যদি ডেরিভেটিভ করি এক্সের জন্য, বড় হাতের এক্সের জন্য, আর একই অবস্থায় থাকলো, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর জন্য 0, এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স, তার কথা হচ্ছে 1, এক্স টু দি পাওয়ার 0 মানে এটি 1, এক্স স্কোয়ার হচ্ছে 2x বাই 2, 2x বাই 2 মানে এক্স প্লাস এক্স কিউব মানে 3x স্কোয়ার বাই 3 কেটে যাবে, 3 × 2 থাকবে, তাহলে আমাকে এক্স স্কোয়ার বাই 2 প্লাস একই রকমভাবে এক্স কিউব বাই 3, একই রকমভাবে আমার ডট 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 চলে আসতে থাকবে। ভালো করে দেখো যে এই পজিশনে আসার পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে অংশটি এসছে সেটি আবার আমার এই অংশকেই রিপিট করছে, অর্থাৎ আমি যখন এই এফ এক্স একটা ফাংশনকে ফ্যাক্টর আমি যখন ডিফারেন্সিয়েট করলাম, আমি আবার এই ফ্যাক্টর এইটাকে আমি আবার ফিরে পেলাম, অর্থাৎ আমি নেক্সট লাইন লিখতে পারি আর ইন্টু এই যে পুরো ফ্যাকশন, এই যে পুরো আমার অংশটি, এটিকে আমরা ধরেছিলাম এফ এক্স, সেটিকে আমরা লিখে দিলাম। এবার যদি আমরা তাই লিখি, তাহলে একটা জিনিস আমরা এখান থেকে পেয়ে গেলাম, এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স, এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স। ভালো করে লক্ষ্য করে দেখো যে কোনো একটি ফাংশনকে যদি তুমি ডেরিভেটিভ করো এবং সেই ফাংশনটি ফেরত আসে, এরকম একটি, শুধুমাত্র একটি ব্যতিক্রম আমাদের মধ্যে আছে, আর সেটি হচ্ছে, মনে করার চেষ্টা করো সেটি কি, যে কোনো একটি সংখ্যা আমরা যখনই ডেরিভেটিভ পড়েছি, যখন ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার পড়েছি, যখন আমরা এই জিনিসটি অবকলন পড়েছি, তখন একটা জিনিস বলেছে বা অন্তকলন পড়েছি, একটা জিনিস বলেছে যে কোনো কিছু ডেরিভেটিভ করা স্বভাব কিন্তু এটি ব্যতিক্রম ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার কোনো কিছুরই ডেরিভেটিভ করলে সেটি সেই আগে অবস্থা, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ডেরিভেট সম্ভব নয়, ডেরিভেটিভ করলেও সে সেই অবস্থাতেই থাকে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ নয়। তো আমার এমন একটি ফাংশন আমি পেলাম যাকে ডেরিভেট করলে সেই ফাংশনটি ফেরত আসছে, তার অর্থ হচ্ছে এফ এক্স মানে হচ্ছে এফ এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এক্স কথা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। ভালো করে এই জিনিসটি বোঝার চেষ্টা করো। আবার বলছি, আমি প্রথমে দেখলাম যে সাইন এক্সের এমন একটি পলিনোমিয়াল আমি বের করলাম যেটি সাইন এক্সের গ্যাপকে ইন্টারসেক্ট করছে, এবং সেই ইন্টারসেক্ট করার জন্য সেই গ্যাপকে আমরা সেই একটি সিরিজ বা ইনফিনিটিভ পর্যন্ত আমরা যদি কনসিডার করি, তা সেই ফর্মকে আমরা টেলর সিরিজ বলে থাকি, এবং সাইন এক্সের জন্য আমরা এবং কস এক্সের জন্য আমরা দুটি পলিনোমিয়াল আমরা এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি অ্যাজ পার আমাদের যে থট বা থিঙ্কিং আমরা যেভাবে আমরা রিপ্রেজেন্ট করলাম গাণিতিকভাবে বা গ্রাফিক্যালি। এইবার আসছে যে আমরা যদি যে ফর্ম আমরা জানি জেড ইজ ইকুয়াল টু আর ইন্টু কস থিটা বাই আই সাইন থিটা, সেখানে আমি যদি কস এক্সের এবং সাইন এক্সের যে ভ্যালু যদি আমরা পুট করি, তাহলে আমরা পেলাম এরকম অবস্থা। তারপর আমরা একটু সুন্দরভাবে যদি সাজাই, তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে আমরা প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, অর্থাৎ একটি আই এর একটি ফর্মকে রিপ্রেজেন্ট করছে, মানে যেখানে আই গুণ হয় তখনই এরকম একটি ফর্মকে রিপ্রেজেন্ট করে থাকে। কারণ আমরা একটু আগে দেখেছিলাম যে আই টু দি পাওয়ার 0 মানে 1, আই ইন্টু আই স্কোয়ার মানে -1, তারপরে আই কিউব মানে
মাইনাস আই, তারপরে আই টু দি পাওয়ার 4 মানে 1। ঠিক একই রকমভাবে আমরা দেখলাম যে এই ফর্মে মনে হচ্ছে একটা কাল্পনিকভাবে একটি আই কোনো রকমভাবে উজ্জ অবস্থায় আছে। তো আমরা কি করলাম সেটি খোঁজার চেষ্টা করলাম, এবং নেক্সট লাইনে কি করলাম, আমরা একটি ফর্মকে দিলাম আই 1কে আমরা আই টু দি পাওয়ার 0 ইন্টু থিটা টু দি পাওয়ার 0 লিখতে পারি, প্লাস আই টু দি পাওয়ার 1 থিটা টু দি পাওয়ার 1 লিখতে পারি। একে আমরা, এখানে কোনো আই নেই, ভালো করে দেখো এখানে কোনো আই নেই, আমরা মাইনাস টার্মকে আমরা প্লাস লিখলাম এবং আই স্কোয়ার নিলাম। আই স্কোয়ার মানে -1, তাহলে আমরা মাইনাস টার্ম চলে আসছে, মানে একে আমরা লিখলাম প্লাস আই স্কোয়ার বা থিটা স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। একই রকমভাবে একে আমরা প্লাস করতে গেলে আমরা আই স্কোয়ারকে যদি আমরা গুণ করি তাহলে আই স্কোয়ার মানে -1, অর্থাৎ আমরা মাইনাসে প্লাস, অর্থাৎ আমরা প্লাস ইন্টু আই কিউব থিটা কিউব আকারে লিখলাম। একই রকমভাবে যদি প্রসেসটা চালু করে থাকি তাহলে আমরা দেখলাম একটি এই ফর্মে এলো যে আর ইন্টু আই থিটা স্কোয়ার বাই 0 আই থিটা টু দি পাওয়ার 1 বাই 1 বা এরকম একটি ফর্মে এলো। সেই ফর্মটিকে যদি আমরা ডেরিভেটিভ করি বা একটি ফাংশন হিসাবে ধরে নিই, এফ এক্স ইজ ইকুয়াল টু আর ইন্টু এক্স টু দি পাওয়ার 0 এক্স টু দি পাওয়ার 1 এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এবং ডেরিভেটিভ করে লক্ষ্য করলাম যে আমি আবার পূর্বের অবস্থানেই ফেরত এলাম। আমি এটি ডেরিভেটিভ করার পরেও আমি যে ফর্মটি পেলাম, যেটি পেলাম সেটি আগের অবস্থানেই ফেরত পেলাম। অর্থাৎ আমি বলতে পারি যে এই যে ফাংশনটা এটি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স লিখলাম। আমরা এক্সকে কি হিসাবে রিপ্রেজেন্ট করছি, আই থিটা। তো আমি আই থিটা এক্সের জায়গায় যদি বসিয়ে দিই তাহলে আমি একটি ফর্ম পেলাম। সেটি কি পেলাম, সেই ফর্মটি পেলাম হচ্ছে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, অর্থাৎ এই যে আরকে যদি আমি নেগলেক্ট করি তাহলে ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আমি কি পেলাম যে ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। ই টু দি পাওয়ার আই থিটাকে আমরা বলি যে কমপ্লেক্স নাম্বারের এক্সপোনেনশিয়াল ফর্ম মানে সূচকীয় আকার। আমরা দেখলাম যে কোনো রকমভাবে পোলার ফর্ম লক্ষ্য করলাম, রেক্ট্যাঙ্গুলার ফর্ম লক্ষ্য করলাম, তারপর আমরা পেলাম এক্সপোনেনশিয়াল ফর্ম, কমপ্লেক্স নাম্বারের এক্সপোনেনশিয়াল ফর্মকে আমরা পেলাম। এইবার যদি আমরা অর্থাৎ যদি এই থিটার মান যদি পাই হয়ে থাকে এবং থিটার মান যদি এটি পাই হয়ে থাকে তাহলে এটি কিভাবে রিপ্রেজেন্ট করবে। থিটার মান যদি পাই হয়ে থাকে, কস পাইয়ের মান হচ্ছে, যদি থিটার মান পাই হয়ে থাকে তাহলে ই টু দি পাওয়ার আই পাই ইজ ইকুয়াল টু কস থিটার জায়গায় আমি পাই বসিয়ে দিচ্ছি, পাই প্লাস আই সাইন পাই। আই কস পাইয়ের মান হচ্ছে -1 আর সাইন পাইয়ের মান হচ্ছে 0, অর্থাৎ এই পুরো পোর্শনটির মান হয়ে যাবে 0। অর্থাৎ আমি লিখতে পারি ই টু দি পাওয়ার আই পাই ইজ ইকুয়াল টু -1 বা -1কে এদিকে লিখতে পারি ই টু দি পাওয়ার আই পাই ইজ ইকুয়াল টু মানে +1 ইজ ইকুয়াল টু 0। তো একে এই যে ফর্মকে বলা হয় অয়েলার্স আইডেন্টিটি। তো খুব সুন্দরভাবে আমরা কিভাবে অ্যাকচুয়ালি কোন পদ্ধতিতে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি বা কিভাবে এটি রিপ্রেজেন্ট করতে পারি, গণিতের বিভিন্ন রকমভাবে এইগুলি আমরা ক্লিয়ার করতে পারি বা কনসেপ্ট ক্লিয়ার করতে পারি। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো অবশ্যই, যাতে আমি বুঝতে পারি যে আমার বোঝানোতে কোনো ত্রুটি আছে কিনা। যদি ত্রুটি থেকে থাকে আমি চেষ্টা করবো দ্বিতীয়বার আবার বোঝানোর, কিন্তু তোমার কমেন্টস ছাড়া সেই জিনিসটি অসম্পূর্ণ থেকে যায় যে আমি বোঝাতে পেরেছি কি পারিনি সেটি বুঝতে। তো অবশ্যই কমেন্টস করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।